প্রেয়সী হৃদয় ব্যাকুল ৩ অরুর নামের একটা ডাস্টবিন আছে, ডিজাইনার ডাস্টবিন, যেটার ডিজাইন সে নিজেই করেছে। এই ডাস্টবিনের ওপরে লেখা অরুর পার্সোনাল ডাস্টবিন, এবং ডাস্টবিনটার অবস্থান ড্রয়িং রুমের কোণে। আসতে যেতে নিলে সবার নজর প্রথমে এই ডাস্টবিনেই চলে যাবে। আগের সময়গুলো হলে এটা দেখলেই তন্ময় একটা লাথি মেরে যেত, আবার লাথি মেরে আসত। কয়েকবার এটাকে ফেলে দিতেও নিয়েছিল। ড্রয়িং রুমের কোণায় এমন হলদেটে একটা ডাস্টবিন কেউ রাখে? তার উপর ডাস্টবিনটা বিচ্ছিরিভাবে ডিজাইন করা। তন্ময় ফেলতে নিয়ে অরুর কান্নাকাটির ঠেলায় পেরে ওঠেনি ফেলতে। এখন এই ডাস্টবিনের কাজ কি? ডাস্টবিনের কাজ অরুর টিস্যু নেওয়া। আপাতত ডাস্টবিন অর্ধেক টিস্যু দিয়ে ভর্তি। কারণও আছে। গত পরশু একটি জনপ্রিয় নাটক হয়েছিল আরটিভিতে। নাটকের নাম বড় ছেলে। অরো সেই নাটক দেখে কেঁদে কেটে শেষ হয়েছে। টিস্যুর প্রয়োজনে সেদিন ডাস্টবিন অর্ধেক ভর্তি হয়ে গেল। এই যে সাত সকালে ঘুম থেকে উঠেই হাতের টিস্যু নিয়ে এসেছে সে। আকাশ ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে। অরুর হাতের টিস্যু দেখে নাক কুচকে বলল, ছি, এই তুই আমার সামনে থেকে সর। তোমার নাক পিটপিট করে না? না, করে না। আমার নাক শক্তপোক্ত, এসব পিটপিট হয় না। তোর নাক পাতলা, তাই পিটপিট করে। এক কাজ কর, তোর নাক নিয়ে আমার ক্লিনিকে আয়, সেলাই করে দেই, নাক পিটপিট দূর হয়ে যাবে। অরু কষ্ট পেল। মনের দুঃখ এবং নাকের পিটপিট নিয়ে মুখ গোমরা করে ফেলল। মুফতি বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে আসছেন। আকাশকে চোখ রাঙিয়ে বললেন, এই, তুই খেয়ে তাড়াতাড়ি ভাগ, মেয়েটার পিছু লেগে থাকবি না একদম। অরো তুই বস, খেয়ে নে। আকাশ ব্রেড চিবোচ্ছে। চিবানোর ফাঁকে বলল, এ এখনো দাঁত ব্রাশ করেনি মা, খাচ্চর মেয়ে। অরু রেগে গেল। মাথা গরম করে দিবে না বলে দিলাম। বলে দিয়ে আমাকে উদ্ধার করে দিলি, বলেই হাসতে লাগল। অরু রেগে সেখান থেকে চলে এলো। বারান্দায় ঝুলানো টিয়া পাখিটি ঝিমিয়ে পড়েছে। অরু দাঁত মাজতে মাজতে উঁকি দিল। পাখিটিকে চোখ বন্ধ করে রাখতে দেখে এগিয়ে আসল। তারপর বেসামাল ভঙ্গিতে খাঁচাখানা নেড়ে দিল। পাখিটি চেঁচিয়ে বন্দি খাঁচার মধ্যে ধরফর করে উঠল। তারপর অরুর ৩২ দাঁত দেখে শান্ত হয়ে গেল। আবারও নিজের জায়গায় বসে ঝিমাচ্ছে। অরু পাখিটিকে কিছুক্ষণ বিরক্ত করার প্রত্যাশায় রইল। তবে পাখিটি বিরক্ত হচ্ছে না, নিজের মতো ঝিমিয়ে রয়েছে। আনইন্টারেস্টিং টিয়া পাখি ২ দূর। সম্ভবত ৩ বছর হবে পাখিটি তার কাছে। ছোট টিয়া পাখিটি এখন বড় হয়ে গেছে, কথা বলতে জানে টুকটাক, তবে বলে না, খুব অলস, একদম অরুর মতো। নিজের মতো পাখিটিকে হতে দেখে অরু বেশ হতাশ। পাখিটিকে আত্মবিশ্বাসী, সাহসী, কর্মজীবী করতে চাওয়া তার মন এখন বেশ হতাশ। টিয়া পাখিটি তাকে তন্ময় এনে দিয়েছিল। অরুর স্পষ্ট মনে আছে সেই দিনটির কথা। হয়েছে এমন, অরুকে সুমিতা বেগম মেরেছেন। মারার অবশ্য কারণ রয়েছে। সুমিতা বেগম আটা গুলিয়ে রেখেছিলেন, রুটি বানাবেন, অথচ তিনি এসে দেখেন আটাতে ১ গামলা পানি ঢেলে তা মতে যাচ্ছে অরু। পাকনামি করে মায়ের সাহায্য করতে নেমেছিল বেচারি। ব্যাস, রাগের মাথায় অরু কিছুক্ষণ মায়ের খেয়েছে মায়ের থেকে। মায়ের খেয়ে পেট ভরে গিয়েছে বিধায় সারাদিন কিছুই খাল্ল না। মূল কথা, সে রাগ করেছে, দরজা আটকে ঘরে পড়ে আছে, কারো ডাকের সাড়া শব্দ করল না। রাতে বাড়ি ফিরে তন্ময় তাকে গম্ভীর স্বরে ডাকে। অরু মনে মনে তন্ময়কে খুব ভয় পায়, যা সে কখনো দেখায় না। শুনেছে ভয় দেখালে ভয় বেশি পেতে হয়, তাই যখন তন্ময় ডাকল দৌড়ে বেরোয়নি। তবে সময় নিয়ে ঠিক দরজা খুলে বের হল। তখন তন্ময় তার হাতের পাখিসহ খাঁচাটি অরকে দিল। তারপর ধমকের সুরে বলল, এক্ষুনি গিয়ে খেতে বস, যা। পাখি পেয়ে খুশিতে অরু ২ প্লেট খাবার একাই খেয়ে নিয়েছিল। হাহা। স্কুল ড্রেস পরিহিতা অরু কাঁধে ব্যাগ চেপে নিচে নেমে এলো। দীপ্ত তখন ডাইনিংয়ে বসে। তৈরি হয়ে গেছে জনাত। অরু তার পাশে বসে দ্রুত ব্রেকফাস্ট করতে শুরু করেছে। বাইরে থেকে মার্জির কণ্ঠ শোনা যাচ্ছে, অরু তাড়াতাড়ি। মার্জির ডাকে সে ব্রেড হাতে নিয়ে বেরিয়ে পড়ল। পেছনে দীপ্ত ও অরুর দেখাদেখি একই কাজ করল। দুজনের পেছনে সুমিতা বেগম বললেন, আরে, ঠিকভাবে খেয়ে যাবি তো। তার কথা দুজনের একজনও শুনল না। মার্জি সাইকেল হাতে দাঁড়িয়ে। তার পাশে ভাই আহসানও এসেছে। তাদের বাড়ি পাশের লাইনে। হাতে সময় থাকলে মাঝে মধ্যে যাওয়ার সময় মাঝে মধ্যে অরু দীপ্তকে সাথে নিয়ে যায়। তারা প্রায় সময় একসাথেই যাতায়াত করে। এমন সময় পাশের বিল্ডিং থেকে অয়ন বেরিয়েছে। অয়নকে দেখে আহসান হেসে এগিয়ে গেল। তাদের সাথে যোগদান হল দীপ্ত। তাদের ৩ জনের পেছনে মার্জি আর অরু হাঁটছে। নাকটা এমন লাল হয়ে আছে কেন? আর বলিস না, মজার ব্যাপার ঘটেছে শুনেছিস? অরুর নিরাশ চোখ জোড়া জলজল করে উঠল। কি?
মুবিন স্যার সুমনার নামে প্রিন্সিপালের কাছে নালিশ দিয়েছেন। তাকে নাকি সুমনা বিরক্ত করে বলেই হো হো শব্দে হাসতে লাগল। চিন্তিত সুরে বলল, শুনেছিলাম তো তাদের রিলেশন চলছে। আর রিলেশন? মুবিন স্যার হয়তো এই মেয়েকে চিনে ফেলেছেন, তাই আগাতে নিয়ে ফিরে এসেছেন। তারপর প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিয়েছে? বাবা মা আনতে বলেছেন, হয়তো আজ তোর মামা মামি কলেজ আসবে। কপাল জোড়া কুঁচকে গেল। সে তার মামা মামিকে একদম পছন্দ করে না। নানিবাড়ির কাউকে পছন্দ না তার। সবাই ওত পেতে থাকে তার মা বাবার মধ্যে ঝামেলা পাকানোর জন্য। কিন্তু তার মা সেটা একদম বোঝেন না। ভাইদের সাপোর্ট টেনে যান, তাই নানিবাড়ি আজকাল আর যায় না। নানা নানি বেছে নেই, নানিবাড়িও নেই তার জন্য। আজ সে সোজা ক্লাসে ঢুকে বসে থাকবে, একদম সামনে পড়বে না ওই দুজনের। মার্জি চিন্তিত চেহারা দেখে টপিক পরিবর্তন করার জন্য বলল, তন্ময় ভাই আর তোর বড় মা এখনো বাড়ি ফেরেনি? 2 বছর তো হয়ে গেল। আর কত? তোর চাচ্চু কোনো স্টেপ নিচ্ছে না কেন? এখনো বাবার থেকে শুনলাম তন্ময় ভাইদের বিজনেস খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীর্ঘশ্বাস ফেলল আরও। পারিবারিক ব্যাপারগুলো সে সবসময় অ্যাভয়েড করে। আজও একই কাজ করেছে। মার্জির কাঁধে মাথা রেখে চুপ রইল। তার চাচ্চুর কষ্ট সে নিতে পারছে না। সে জানে তার বড় মাও খুব কষ্টে আছে। তন্ময় ভাইও খুব যন্ত্রণায়। বাড়ির সবাই জানে তন্ময় ভাই তার বাবাকে কতটা ভালোবাসে এবং সম্মান করে। ছোট থেকেই সে বাবার পাগল। বাবার আদরের ছেলে হুট করে বাবার থেকে সরে গেছে। সেটা কতটা যন্ত্রণাদায়ক বাবা ছেলের জন্য তা উপলব্ধি করতে পারছে একটু হলেও। কিন্তু এখানে কারো কিছু করার নেই। তারা নিজেরা যদি এই দ্বিধা ক্ষোভ অভিমানের দেয়াল না ভাঙে, তাহলে অন্য কারো ভাঙার সাধ্য নেই। কলেজের সামনে পৌঁছে লুকিয়ে পড়ল। মার্জি পেছনে। সেও দেখছে কল্লা বের করে। সুমনা তার মা বাবার সাথে দাঁড়িয়ে কাঁদছে। তাদের ঘিরে ধরেছে শত স্টুডেন্টস। দীপ্ত চোখমুখ অন্ধকার করে ফেলেছে। বিরক্তি নিয়ে বলল, তাদের দেখে কি এভাবে লুকিয়ে থাকবে নাকি? ঘণ্ট বেজে যাবে, চলো ভেতরে, দেরি হবে না হলে। দাঁড়া একটু, জেনে যাবে বলে মনে হয় না। তোর জন্যই দাঁড়িয়ে। মার্জির কথায় যুক্তি আছে। মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। গোলগাল চোখ করে প্রশ্ন করল, বাঙ্ক দিবি? চল ঘুরতে যাই। দীপ্ত চেঁচিয়ে উঠল, খবরদার, আমি কিন্তু বিচার দিব চাচ্চুকে। দিস, আপাতত তুই যা, ভাগ। দীপ্ত চোখ রাঙালো, তোমরা না গেলে আমিও যাচ্ছি না। আচমকা তাদের পেছনে অয়ন এসে দাঁড়াল। নিচু সুরে বলল, আমিও তাহলে আজ বাঙ্ক দিব ভাবছি। খুশিতে সাত সকালে চাঁদ দেখতে পারছে। কিন্তু কথা হলো, কোথায় যাবে? দুশ্চিন্তায় থাকা সে হুট করে বলল, আপুকে সারপ্রাইজ দিতে আপুর অফিসে যাই, এটা কেমন হবে? আশপাশ ঘুরতে ঘুরতে যাব, আমাদের ঘোরাফেরাও হয়ে যাবে। রাজি হলো সবাই। সঙ্গে সঙ্গে অয়ন, দীপ্ত, মার্জি একই গন্তব্যের জন্য রওনা হল। নিজেদের সাইকেল নিয়ে স্ট্যান্ডের সামনে এসে থামল। বলল, অয়ন ভাইয়া, তুমি রাস্তা চেনো? আমি কিন্তু চিনি না। সমস্যা নেই, আমি চিনি, চল। সাইকেল করে এতটা পথ অতিক্রম করা সহজ বিষয় নয়। মাঝ রাস্তায় খিদে পেয়েছে। দীপ্ত বলল তারও খিদে পেয়েছে। অয়ন তাদের নিয়ে একটা হোটেলে ঢুকল। তখন অলরেডি 12টা বেজে গেছে। সারা রাস্তায় তারা যেভাবে হইচই করতে করতে এসেছে, সময় তো যাবেই। পরোটা ভাজি অর্ডার করল সবার জন্য। খেতে নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। মার্জি বলল, অয়ন ভাই, তোমাকে নাকি সুমনা পছন্দ করে? তো? দীপ্ত বলল, তন্ময় ভাইকেও পছন্দ করে এই মেয়ে। পছন্দ বললে ভুল হবে, একদম আমার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চায়। সেবার আপুর মামা মামি আমাদের বাড়িতে এসে বড় চাচ্চুর সামনে একটু বাজিয়ে গিয়েছেন, মানে তারা নিজের মেয়ে আমাদের বাসায় দিতে চায়। অয়ন নাক ছিটকে বলল, ক্যারেক্টারলেস মেয়ে। হুট করে অয়নের চোখ হোটেলের বাইরে চলে গেল। সুমনাসহ বেশ কিছু মেয়েদের সাথে যেতে দেখল। সেটা কে বলল। সঙ্গে সঙ্গে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু বাকিরাও বেরিয়ে এসেছে। অয়ন ঠিক দেখেছে, সুমনার সাথে 2টো মেয়ে আর 4টা ছেলে রয়েছে। নাক মুখ কুচকে ফেলল। অয়ন বলল, ওরা মনে হয় পার্কের দিক যাচ্ছে। মার্জি বলল, আমরাও যাই, গিয়ে দেখি কি করে। সুমনা কি সেফ ওদের সাথে? এখানকার একটা ছেলেমেয়েও ভালো না। অয়ন শেষের ছেলেটাকে দেখিয়ে বলল, এই ছেলেটা বেশ কিছু মেয়ের জীবন নষ্ট করেছে। মেয়েদের সাথে খারাপ কাজ করে তা ভিডিও করে ব্ল্যাকমেল করে। চিন্তিত সুরে বলল, তাহলে তো সুমনা সেফে নেই। আমরা ফলো করে কিছুটা দেখি। অয়ন মাথা দোলালো। সুমনাদের ফলো করতে করতে দুপুর 3টে বেজে গেল। আপাতত সুমনারা পার্কের সামনে দাঁড়িয়ে, ভেতরে যাবে মনে হয়। ওদের দলের একজন দৌড়ে দোকানের দিকে ছুটেছে। ফিরেছে বেশ কিছু সিগারেট নিয়ে। আর মার্জি মুখে হাত দিয়ে রয়েছে। তারা দুজন অবাকের সপ্তমে। তারপর দেখল সুমনারা সবাই গোল হয়ে একটা গাছের পেছনে বসেছে এবং লুকিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। ঘুরে দাঁড়িয়ে বলল, আমরা চলে যাই, চলো। ঘুরে ফিরে আবারও স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছে।
মেইন রোড ধরে সবাই সাইকেল করে পাল্লা লাগালো যে যত দ্রুত যেতে পারে। অয়ন সর্বপ্রথম, তারপর অরু, তারপর দীপ্ত, পেছনে মার্জি। তাদের সাইকেল পাল্লা থেমেছে তৃতীয় বাস স্ট্যান্ডের সামনে। আর ৩-৪টা বাস স্ট্যান্ড পার করতে হবে। অয়নের পেছনে আবারও চলল। সাবিহার অফিসের সামনে পৌঁছাতে নিয়ে সন্ধে হয়ে গেছে। পৃথিবী অন্ধকার, চাঁদ ডুবে গিয়ে আকাশে মেঘ জমেছে। বৃষ্টি হবে মনে হয়। আবহাওয়া খারাপ। আশ্চর্যজনকভাবে সাবিহাও তখন বেরিয়েছে খেতে। তার ব্রেক টাইম। রোজকার মতো তন্ময় ২৩ মুহূর্তে বাইক নিয়ে থেমেছে সাবিহার সামনে। আর তন্ময়ের সামনে ৪ সাইকেল। তন্ময়ের নজর পেয়ে অরু ঘাবড়ে গেল। সাইকেল ধরে রাখা তার হাত শক্ত হয়ে গেল। সাবিহাও কিংকর্তব্য বিমূঢ়। সে অরুর দিক যেতেনি তখনই নেমেছে তুমুল বৃষ্টি। ভিজিয়ে দিচ্ছে উপস্থিত সবাইকে। তন্ময়ের চোখ মুখ শক্ত। বাইক থেকে নেমে এগিয়ে আসলো। এখানে কেন তোরা? দীপ্তর কোনো কিছুরই পরোয়া নেই এখন। সে তার সাইকেল ফেলে তন্ময়ের কোলে ঝাঁপিয়ে পড়ল।